একটু আসসালামু আলাইকুম। টেকটিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের ক্লাসের টপিক হলো পঞ্চম অধ্যায় বল। প্রথম পার্ট শেষে দ্বিতীয় পার্টটা। দ্বিতীয় পার্টে আমাদের মূলত ক্লাস হলো আজকে আমাদের ভরবেগের নিত্যতা সূত্র নিয়ে একটু আলোচনা করব আমরা। তো ভরবেগের নিত্যতা সূত্রটা আসলে কি? ভরবেগের নিত্যতা আসলে জিনিসটা কি? দেখো, একাধিক বস্তু, দুইটা বস্তু আছে ধরো। এই দুইটা বস্তুর মধ্যে wait, sorry. দুইটা বস্তুর মধ্যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল যদি কাজ না করে, দেখো, ক্রিয়া এবং প্রতিক্রিয়া মানে কোনো বস্তু অন্য কোনো বল নাই, বাইরে থেকে কোনো আমি বল প্রয়োগ করি নাই, তাহলে কোনো একটি নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের পরিবর্তন হয় না। অতএব এটাকেই ভরবেগের রক্ষণশীলতার সূত্র অথবা কি নিত্যতার সূত্র বলা হয়। তার মানে ধরেন এই দুটো বস্তু আছে না, এই যে এই বস্তুটা, যদি আমি এর উপর বাহ্যিক থেকে কোনো বল প্রয়োগ না করি, তাহলে এই বস্তুটার প্রথম অবস্থায় যে বেগ ছিল, এই যে এই বেগটা, আর শেষ অবস্থায় এই বেগ, এই দুটো সেম থাকবে। এটা জাস্ট এটার সাথে এটা মিলায় না, এটা আমি জাস্ট দুটো জিনিস বোঝাই। দুটা বস্তু যদি কোনো বাহ্যিক থেকে বল প্রয়োগ না করা হয়, তাহলে এই বস্তুর যে ভরবেগ এমন অবস্থায় দেয় আদি বেগের সময় যেটা ভরবেগ পাইছো, শেষেও কি সেম ভরবেগ পাবা। মানে ধরো 5 সেকেন্ড 10 সেকেন্ড পরও কি সেম ভরবেগটা পাবা। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো ভরবেগের নিত্যতা সূত্রটা আমরা একটু প্রমাণ করব। দেখো, ভরবেগের নিত্যতা আগে থিওরিটিক্যালি একটু ব্যাখ্যাটা একটু করে নিই আগে। তো এখানে আমরা এম ওয়ান একটা বস্তু নিছি, যার আমার আদিবেগ কত, ইউ ওয়ান। ওকে। আর এম টু একটা বস্তু নিছি, যার আদিবেগ কত, ইউ টু। ওকে। তাহলে এই একটা বস্তু, এই একটা বস্তু, দুইটা বস্তু নিছি। এখন মনে করি এম ওয়ান এবং কে এম টি দুইটা বস্তু, ভরবিষ্ট দুইটা বস্তু এ ও বি। একটা বস্তু এ, একটা বস্তু কি বি, যথাক্রমে ইউ ওয়ান এবং কিউ টু আদিবেগে চলছে। ঠিক আছে, একই সরলরেখা বরাবর কি চলছে। তাহলে সরলরেখা বরাবর যদি চলে, তাহলে আমরা একটা কাজ করি। এখানে এ বস্তু বি বস্তুর বেগের থেকে একটু বেশি, তাহলে ইউ ওয়ান গ্রেটার দেন কি ইউ টু। ইউ ওয়ান গ্রেটার দেন কত, ইউ টু। তার মানে এই যে ইউ ওয়ান এর যে বেগ আছে, ধরো এটা যদি 10 হয়, তাহলে ইউ টুর বেগ ধরো 5। এখন যদি এই ইউ ওয়ান এর বেগ বেশি থাকলে, ধরো তুমি আছো সামনে আর তোমার বন্ধু আছে পিছনে, ঠিক আছে? তো পিছনে যদি থাকে তুমি সামনে চলতেছো যেহেতু, আর বস্তুটা যখন পিছে চলতেছে, তার মানে দেখো, একজন বস্তুর তোমার বেগ বেশি হওয়ার কারণে, আদি বেগ বেশি হওয়ার কারণে, ওই যে পিছনের বস্তুর সাথে তোমার কিন্তু এসে কি ধাক্কা লাগতে পারে। এই যে ইউ ওয়ান এর বেগ কিন্তু এখানে বেশি দেখাচ্ছে, তার মানে ইউ টু দেও কি করবে, ধাক্কা দিবে। কারণ ইউ টু কে বেগ কম, এই সামনের বস্তুটার কি বেগ কম। এই যে আমি পেন যেটা দিয়ে ঘোরাচ্ছি, এই বস্তুর কি বেগ কম, এই যে এই বস্তুটার বেগ কি কম। তাহলে এই বস্তুটা জোরে চলতেছে, এই বস্তুটা আস্তে চলতেছে। তাহলে এই জোরে চলা বস্তুটা যে আস্তে চলা বস্তুটা কি করবে, একটা সময় যে দপাস কেটে ধাক্কা দিবে, যেটাকে আমরা অ্যাক্সিডেন্ট বলি। তার ধাক্কা দিলে একটু ব্যাপারটা ক্লিয়ার হও তোমরা। ধাক্কা দিলে বস্তুটা কি করবে, এই এমন বস্তু ওর একটা ধাক্কা দিছে, ঠিক আছে, এমন বস্তুকে ওর একটা ধাক্কা দিছে। এই যে এই ধাক্কাটা দিছে কি, ধরো F1 বেগে, কি বেগে বলে, F1 বলে। এখন ওই ধাক্কা খাওয়ার ফলে ও তো ক্রিয়া বল দিছে, এই যে এম ওয়ান বস্তু এটা এম টু বস্তুটা একটা কি ক্রিয়া বল দিছে, F1। ঠিক সেম মুহূর্তে এই এম টু বস্তুটা ওরে একটা কি উল্টা দিকে ধাক্কা দিছে নিজের সেভ করার জন্য, সেটা কি দিছে, F2 প্রতিক্রিয়া বল। ঠিক আছে, বুঝতে পারছি কি পারি নাই? সেই জিনিসটা আমি এখানে দেখাইছি যে এম ওয়ান বস্তুটা F1 বল যে ক্রিয়া করছে, সেটা কি এম টুর উপর, এই যে। আর এম টু বস্তু এম ওয়ান এর উপর যেটা দেখেছি, সেটা কি প্রতিক্রিয়া বল, F2। ঠিক আছে। এখন দুজনের যেহেতু বেগ যে ইউ ওয়ান এর বেশি থাকার কারণে ওই এম ওয়ান করবে কি ইউ ওয়ান একই দিকে নিয়ে চলে যাবে। তখন তাদের দুজনের মধ্যে একটা বেগ হবে কি V1, আরেকজনের বেগ হবে কি V2। এটা সংঘর্ষের পরে, আর সংঘর্ষের মুহূর্তে এই অবস্থাটা সৃষ্টি হবে। তাহলে দেখো, টি সময় পরে বস্তু দুটির মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষে V1 বস্তু এবং V2 বেগ কি একই সরলরেখায় চলতে থাকে। তখন এ বস্তু বি বস্তুর উপর F1 বল ক্রিয়া করে, আর বি বস্তু এ বস্তুর উপর কি F2 বল প্রতিক্রিয়া করে। ঠিক আছে, ক্লিয়ার? এই যে বি বস্তু এ বস্তুর উপর কি F2 বল প্রয়োগ করে। এখন আমি যেটা বললাম, এই এম ওয়ান বস্তুর উপর বলটা কি F1 বল কি ক্রিয়া করছে, আর F2 কি তার প্রতিক্রিয়া করছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি স্যার, দেখো, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি একটুখানি, যে
এখানে এই জায়গায় আসি, এবার ম্যাথমেটিক্যাল টার্মে আসি। দেখো F1 যদি ক্রিয়া হয় তাহলে F2 হবে কি প্রতিক্রিয়া। তাহলে প্রতিক্রিয়া হলে আমার F এর সূত্র কি? আমরা জানি কি F ইকুয়াল টু কি এম আর কি এ। F ইকুয়াল টু কি এম এ। F ইকুয়াল টু কি এম এ। আর যদি তুমি F1 দাও তাহলে এটা M1 দেবা, এটা দেবা কি A1। দেখো আমি সিম্পল লিখছি M1 আর কি A1। এখন যদি এটা তুমি 2 দাও তাহলে এটা কি হবে M2 আর কি A2। ঠিক আছে, M2 আর কি A2। তাহলে দেখো আমরা আবার এখানে লিখছি কি M2 আর কি A2। M1 M1 এর জায়গায় লিখে দিছি সুন্দর করে, এই যে M1। আর এইখানে A1 এর জায়গাটা আমরা করছি কি দেখো A1 এর একটা সূত্র অ্যাপ্লাই করছি। A1 এর সূত্রটা কি স্যার? এর সূত্র কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কত টি। ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কত টি। ঠিক আছে, তাহলে আমি যদি এটা A1 লিখি তাহলে এটা লিখবো V1, এটা লিখবো কি U1। ঠিক আছে, দেখো এখানে লিখছি V1 মাইনাস U1 ডিভাইডেড বাই কত টি। আবার ঠিক এটা 2 যখন লিখবা তখন লিখবো কি V2 U2 মাইনাস কত টি বাই টি। এখন দেখো টিটা আমরা 1 2 লিখলাম না কেন? কারণ একই সময়ে এই ক্রিয়া এবং প্রতিক্রিয়াটা ঘটছে, তার টাইম সেম, কিন্তু আমার বেগ, আদি বেগ শেষ বেগ এবং কি ভর ভিন্ন। তাহলে এখন দেখো উভয় পক্ষতে টি টি কি বাদ, এখান থেকে টি বাদ, এই যে এখান থেকে টি বাদ এবং কি এখান থেকেও টি কি বাদ। ওকে, তাহলে রইল কি এই M1 দিয়ে একবার কি V1 রে গুণ দাও, আবার M1 দিয়া U1 রে গুণ দাও, এখানে M2 দিয়ে মাইনাস M2 দিয়ে V2 রে গুণ দাও, এখানে M2 দিয়ে কি মাইনাস U2 রে গুণ দাও। তাহলে কি একটা হবে M1 V1, আর M1 দিয়ে U1 রে যখন মাইনাস M1 U1, মাইনাস M2 দিয়ে V2 রে গুণ দিলে মাইনাস M2 V2, আর মাইনাস দিয়ে মাইনাস রে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস M2 U2। এখন ভিবি সব এক পাশে নাও, ইউ সব এক পাশে নাও, তাহলে দেখো এটা কি আদি ভরবেগ, আদি ভরবেগের সমষ্টি সমান সমান কি শেষ ভরবেগের সমষ্টি, প্রমাণিত হয়ে গেল। সব ভরবেগের নিত্যতার সূত্র বলছে কি যে তুমি প্রথমে যে ভরবেগ থাকবে শেষেও কি সেম ভরবেগ থাকবে, তাহলে কি এটা প্রমাণিত হয়ে গেল না নিত্যতার সূত্র। তো এই হলো কি আমাদের এই ভরবেগের নিত্যতার সূত্রের প্রমাণ। এখন তোমাদের আরেকটা আমি দেখাবো, সেটা হলো এখানে এটার আগে একটা প্রমাণ দেখানো উচিত ছিল কিন্তু যেহেতু এটা লেখা হয় নাই, আচ্ছা দেখতেছি আমি এটা ব্যাপারটা কি করা যায়। এই চিত্রটা একটু ফলো করো, এই জায়গায় জাস্ট, আচ্ছা আমি ট্রাইকেই দেখাই এটা। এটার কোশ্চেনটা একটু তোমরা সবাই একটু লিখে নিও। মিউ এস ইকুয়াল টু কত এফ বাই পি। ঠিক আছে, মিউ এস ইকুয়াল টু কত এফ বাই, আমি লিখে দিই দাঁড়াও। মিউ এস সমান সমান এফ বাই, প্রমাণ হলো এটা। ঠিক আছে, এই প্রমাণটা আমরা এখন করব। এটার জন্য আমরা একটা চিত্র আঁকবো। ঠিক আছে, চিত্রটা হলো এমন, এই ধরো আমার একটা ফ্রেম আছে, এটা না, ধরো এই একটা অবজেক্ট আছে, এটা ফুল পেজ একই, দাঁড়াও। উম, উম, এখন দেখো এই একটা অবজেক্ট, এই অবজেক্টের উপরে একটা বস্তু আছে। ঠিক আছে, এই বস্তুটাকে তুমি যদি স্যার একটা বল প্রয়োগ করো, ধরো কি বল প্রয়োগ করলো, বস্তুর উপর আমি কি এদিকে একটা টান প্রয়োগ করছি, এই যে টান,
এই টানের মানটা ধরো আমার প্রেশার ধরো পি ধরো, বা এফও ধরতে পারো, চয়েস এফ ধরো, এফ বল প্রয়োগ করছো। কি বল প্রয়োগ করছো? এফ বল। তাহলে এটা বস্তুর একটা ওজন আছে, ওজনটা সবসময় মনে রাখবা নিম্নমুখী কাজ করে, ডব্লিউ। আর এটা একটা ঊর্ধ্বমুখী একটা রিয়াকশন বল কাজ করবে, যেটা প্রতিক্রিয়া বল হিসেবে আমরা, তোমরা একটু চিত্রটা সুন্দর করে আঁকে নিও। আমারটা একটু মাউস দিয়ে আঁকতেছি তো একটু ব্যাকাতেরা হতে পারে। আর আর এইখানে একটা বল থাকবে, সেটার নাম হলো কি আমার ঘর্ষণ বল। ঘর্ষণ বল মানে কি? এফ আর কি এস, এটা কি আমার কি ঘর্ষণ বল। ওকে, এখন দেখো এই চিত্রে, এখন যদি আমরা প্রমাণ করতে যাই এফ ইকুয়াল টু মিউ এস, তাই সেক্ষেত্রে আমার সর্বপ্রথম যেটা করতে হবে যে প্রতিক্রিয়া বলকে আগে দেখো। আচ্ছা, প্রতিক্রিয়া প্রতিক্রিয়া বল, ঠিক আছে। প্রতিক্রিয়া বল কি আমার স্যার সমান সমান কি, প্রতিক্রিয়া বল আমাদের কোনটা ধরছিলাম? আর। প্রতিক্রিয়া বল কি আমাদের আর, ঠিক আছে। প্রতিক্রিয়া বল কি আর, ওকে। এরপর দেখো আমাদের প্রতিক্রিয়া বলের ছাড়া এখানে আরেকটা আছে কি আমাদের ঘর্ষণ বল, ঠিক আছে। ঘর্ষণ বল, ঘর্ষণ বলকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ঘর্ষণ বল, ওকে। ঘর্ষণ বলকে আমরা কি এটা দ্বারা প্রকাশ করবো? এফ এস। ঘর্ষণ বলকে আমাদের এফ আর কি এস, ওকে। এ হলো আমাদের দুইটা মান পাইছি। এখন এখানে আমাদের একটা কি প্রয়োগকৃত বল আছে, বা আমরা যেটা প্রযুক্ত বল বলতে পারি, ঠিক আছে। কি বল? প্রযুক্ত বল, ঠিক আছে। প্রযুক্ত বল যেটা আছে, প্রযুক্ত প্রযুক্ত বল সমান সমান কি এফ। প্রযুক্ত বলটা কি আমাদের এফ। প্রযুক্ত বলটা কি আমাদের শুধুমাত্র এফ, ওকে। এখন দেখো প্রযুক্ত বলের পরে আমাদের আরেকটা আছে কি প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল আমরা লিখছি আর, আর ঘর্ষণ বল কি এফ। এইখানে আমাদের যে প্রতিক্রিয়া বল আছে, এই যে প্রযুক্ত বল যেটা এফ এ, এফ এবং কি এফ এস কি সমান হবে, ঠিক আছে। এফ আর এফ এস কি সমান হবে, ঠিক আছে। এফ আর এফ এস কি সমান। যদি এফ আর এফ এস সমান হয় সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পারি, এটা হলো সীমাস্থ ঘর্ষণ। সীমাস্থ ঘর্ষণের ক্ষেত্রে কি আর এফ এস আর এবং কি এফটা কি সমান হবে, ঘর্ষণ বল এবং কি প্রকৃত বল কি সমান। এখন দেখো আমরা একটা জিনিস শিখলাম এখানে, এফ এস সমানুপাতিক কি হবে আর, এফ এস সমানুপাতিক কি আর, পরের লাইনে লিখবো এটা, ঠিক আছে। এফ এর সমানুপাতিক কি আর। এফ এর সমানুপাতিক যদি আর হয় সেখানে আমরা এই সমানুপাতিকটা উঠাই দিব। এটা এটা কখন হবে যে সবসময় মনে রাখবে সীমাস্থ ঘর্ষণ বল যেটা আমার আছে এফ এস, সেটা সবসময় অবিলম্ব প্রতিক্রিয়া বলের কি সমানুপাতিকারে কাজ করে। যে প্রকার এই মানটার উপর ডিপেন্ড করে কি আমার এই ঘর্ষণ বলটা কাজ করবে, তাই এটা বলা হয় কি এফ এস সমানুপাতিক কি আর। তাহলে এখন দেখো এফ এস, এফ এস লেখলা, এই সমানুপাতিকটা উঠাই দিলা, সমানুপাতিক উঠাই দিলে এটা ধ্রুবক আনলা। ধ্রুবকটা কি স্যার আমার মিউ, মিউ এস আর কি আর। এখানে মিউ এসটা কি একটা আনুপাতিক ধ্রুবক। তো পরের লাইনে আমরা লিখতে পারি কি মিউ এস ইকুয়াল টু কত, মিউ এস ইকুয়াল টু কত এফ বাই এফ এস বাই কি আর। এই ছোট্ট প্রমাণটা আগে আমরা করাই নিলাম এই কারণে, কারণ এই জিনিসটুকু আমার আবার লাগবে যে এফ এস ইকুয়াল টু কত, মিউ এস ইকুয়াল টু কত এফ এস বাই
আর ওকে, তাহলে এই চিত্র যদি প্রমাণটা আসে যে সংক্ষিপ্ততে সীমাস্ত ঘর্ষণের ক্ষেত্রে প্রমাণ করো যে এফ এস বাই কি আর, তাহলে আগে তোমরা কি চিত্রটা আঁকবা, তারপর কি 3টা লাইন 4টা লাইন লিখবা, লেখার পরে কি এইটুকু করে দিলি আলহামদুলিল্লাহ এনাফ। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা সবাই পরেরটায় যাই, পরের এটা যাই। তো তো দেখো নেক্সট কোশ্চেনটা হলো আমাদের কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির কোণের ট্যানজেন্টের সমান। তো একটু আগে যে আমরা যেটা পড়ে আসছিলাম সেটা ছিল অনেকটা এমন যে এই আমার একটা বস্তু আছে, এই বস্তুটার এই হলো আমার কি ওয়েট, আর এইটা আমার কি ছিল কি বল, ঠিক আছে, মানে রিয়াকশন বল। আর এবার এদিকে আছে কি একটা ঘর্ষণ বল, আর এদিকে ছিল কি একটা টানা বল, ঠিক আছে, এই যে এফ, আর এই জায়গায় কি এফ এস, এই জায়গায় কি আর, আর এই জায়গায় কি ডব্লিউ, ঠিক আছে, সবই আগের ভিতরে আগের মতনই আছে। এখন জাস্ট নতুন এটার মধ্যে একটা জিনিস অ্যাড হবে, সেটা হলো কি ট্রানজিয়েন্ট, যেটা আমরা বলছি। দাঁড়াও একটুখানি, একটা মিনিট বয়স বেশি হয়ে গেছে। হ্যাঁ, দেখো, তো এখন যেটা আমরা করব সেটা হলো কি, ধরি আমাদের এখানে অবিলম্ব প্রতিক্রিয়া কি আর, আগের বার অবিলম্ব প্রতিক্রিয়া আর ছিল, সীমান্ত ঘর্ষণ বল এফ এস, এবারও কি এফ এস আছে। তো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এই যে এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হলো এইটুকু থিটা এফ, ঠিক আছে। এখন এই জিনিসটা কেন সৃষ্টি হয়, এটা আমরা একটু নিচ থেকে ব্যাখ্যা করে তারপর উপর দিকে একটু আসবো, ঠিক আছে। তো আমরা একটু নিচের দিকে যাই আগে। আচ্ছা দেখো, এটা কেন হবে, এখানে আমরা একটু ব্যাখ্যা দেখি। ধরো কোনো একটা অবজেক্টে যদি আমি এরকম সমতলে না রেখে আমি যদি এটাকে একটু কোণে রাখি, এই যে এটা কোণে রাখলে তখন তার যে ডব্লু, এই ডব্লুটা কি এরকম বরাবর ক্রিয়া করে কোণ বরাবর, তখন তার আরটা কি এই বরাবর ক্রিয়া করে, ঠিক আছে। আর আর এদিকে তার কি এই আগের বারের মতন ঘর্ষণ বল ক্রিয়া করবে এফ এস, ঠিক আছে। আর এদিকে কাজ করবে কি আমার কি এফ, মানে শুধু বলটা। ওকে, তখন স্যার এই যে দুইজনের মাঝখানে যে কোণটা আছে না, এই কোণটাকে আমরা এইখানে এভাবে না লেখা আমরা এইখানে এভাবে লিখতে পারি, ঠিক আছে। এই কোণটাকে আমরা কি এভাবে দিতে পারি। তখন দেখো এই থিটার সাথে কি এইখানে আমারটা কি কোণ সৃষ্টি হবে, যেটাকে আমরা বলবো কি থিটা এফ। বুঝতে পারছি এখানে এই। এখন ওই জায়গায় আমার কি আছে, দুটো যে উপাংশ সৃষ্টি হয়েছে, একটা হলো কি এই আর প্রাইম যে আছে, আর প্রাইম যে আছে তার কি দুটো উপাংশ হয়ে গেছে। এই একটা উপাংশ হলো কি আমার, এই যে একটা উপাংশ হলো কি আমার আর, আরেকটা উপাংশ হয়ে গেছে কি এফ এস, ঠিক আছে। এই যে এই উপাংশটা হলো কি আমার আর, আর এই উপাংশটা হলো কি আমার এফ, আর কি এস। ওকে, একটু সাউন্ড কম। আচ্ছা, এলো কি আমার থিটা এফ এখানে, ঠিক আছে। এই এটা আমার কি থিটা। তো এখন এটা যেহেতু আর প্রাইম আছে, আর প্রাইমেরই আমার উপাংশ কটা বেড়েছে, দুইটা, একটা কি হরিজন্টাল উপাংশ, একটা কি ভার্টিক্যাল উপাংশ। এখন যার সাথে কোণ থাকে তা আমরা বলি কি হরিজন্টাল, ঠিক আছে। তাহলে এখন আমার হরিজন্টাল উপাংশ কোনটা, এইটা। আর যার সাথে কোণের বিপরীত অংশটা থাকে গেলে ভার্টিক্যাল, তাহলে এটাকে আমার এখন কি ভার্টিক্যাল উপাংশ, ঠিক আছে। একটা হরিজন্টাল আর একটা কি ভার্টিক্যাল। এখন আমার ভার্টিক্যাল কি এফ এস। তো দেখো স্যার, এইখানে যদি আমি এই এফ এস এর মানটা আমি এইখানে যদি রিপ্রেজেন্ট করি, এই যে এফ এস এটা, তাহলে দেখো এটা কি আমার লম্ব, এই দেখো এটা যদি লম্ব হয় সেক্ষেত্রে আমার এটা লম্ব, এটা কি হবে আমার ভূমি, ঠিক আছে। এটা কি আমার এই যে ভূমি, ভূমি হবে কি আমার আর। এখন এই ত্রিভুজে দুইটা সূত্র অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। দুইটা সূত্র কি অ্যাপ্লাই করতে পারবো, দুটো সূত্রের অ্যাপ্লাইয়ের মধ্যে কি একটু পরে পড়া আচ্ছা। একটা হবে কি আমার এটা হলো কি ভূমি, তাহলে আমি এখানে কি সাইন অ্যাপ্লাই করতে পারবো আর কি কজ অ্যাপ্লাই করতে পারবো। তো সেক্ষেত্রে দেখো আমরা যদি একটু এটা হাইট করে রেখে উপর দিকে একটু উঠি,
উম, এই যে এই জিনিসটাই দেখো, ডিলিট করে দিলাম। এখন এইখানে দেখো, এইখানে আমার কি স্থিতি ঘর্ষণ কোণ যেটা বললাম একটু আগে, ওখানে যেটা বুঝাইলাম সেটাই কি এখানে। আর এ হলো কি আমার লব্ধি প্রতিক্রিয়া হলো কি আমার ওইখানে মাঝখানে যেটা বুঝাইলাম সেটা হলো কি আর প্রাইম, ঠিক আছে। আর স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এটা তোমার মিউস, আগে সূত্র থেকে জানছি। তো এখন এই যে এখানে এই হলো কি আমার আর, আর এই হলো কি আমার এস। এই হলো কি আমার আর, আর এই হলো আমার কি এফএস, আর আমার মাঝখানে এলো কোণ। তাহলে এইটা যেহেতু আমার কি কজ উপাংশ, তাহলে আমরা এইটার ভিতরে কি একটা কি অ্যাপ্লাই করব, এই যে আমরা এখানে আরেকবার আইকে নিলাম। এটা হলো কি আমার আর, এটা আমার কি এফএস, আর এটা হলো আমার কি আর প্রাইম। ওকে, আর মাঝখানে এটা হলো আমার কি থিটা। আর এটাকে আমরা ডট 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 করে একটা মান ধরে নিলাম, এই যে এসে এটা কি আমার এফএসটারই আমরা এইখানে ধরে নিছি, ঠিক আছে। তো এখন দেখো এটা যেহেতু আমার ভূমি, এটা আমার কি তাহলে লম্ব, ঠিক আছে। তাহলে ভূমি বাই লম্ব মানে cos থিটাতে cos ইকুয়াল টু দেখো লেখা কি আর বাই আর প্রাইম। এ হলো কি ভূমি বাই অতিভুজ, তো ভূমি কত আমার আর, আর অতিভুজ কত আমার আর প্রাইম, ঠিক আছে। অতিভুজ কত আর প্রাইম। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি কি আর ইকুয়াল টু কত আর প্রাইম cos থিটা এফ, ঠিক আছে। তো নেক্সট দেখো তারপর কি আছে, আমরা পরের স্টেপে কি দেখি, সাইন থিটা অ্যাপ্লাই করো এখানে। এই যে এই ত্রিভুজে আবার কি অ্যাপ্লাই করবো, সাইন থিটা। সাইন ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, লম্বকে এফ এস আমরা কাউন্ট করছি লম্ব, ঠিক আছে। আর অতিভুজকে আর প্রাইম, তাহলে দেখো এফ এস বাই কি আর, সাইন ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ। এফ এস হলো লম্ব, অতিভুজ হতে কত আর প্রাইম। তাহলে এফ এস ইকুয়াল টু পাইলে কত আর প্রাইম সাইন থিটা এফ, ঠিক আছে, সাইন থিটা এফ। তো এখন দেখো এখানে আমরা একটা এক নং পেয়েছি, একটা পেয়েছি কি 2 নং। এখন আমাদের কাজ কি, জাস্ট এই মান দুইটারে কি 1 নং আর 2 নং কি ভাগ করা, 1 নং আর 2 নং কি ভাগ। তো 1 নং আর 2 নং যখন ভাগ করবা তখন দেখো উপরে দিবা 2 নং আর নিচে দিবা কি 1 নং, ঠিক আছে। উপরে 2 নং নিচে কি 1 নং। তা যখন ভাগ করবা তখন দেখো মান দুইটা লেখছো, এই হলো 2 নং এর মান উপরে লেখছো আগে, আর পরে লেখছো কি 1 নং এর মানটাই নিচে। এখন ভাগ করার সময় দেখো আর প্রাইম আর আর প্রাইম কি কাটা, আর প্রাইম কি কাটা চলে গেছে। আর এই এফ এস বাই কি আর সমান সমান কি মিউ এস, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আর সাইন থিটা বাই কস থিটা এইটুকু পড়ে রয়েছে, এটুকু সমান সমান আমরা পরের লাইনে লিখতে পারি কি ট্যান থিটা এফ। তাহলে আমরা সেই কথাটা পাইলাম না, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির কোণের ট্যানজেন্টের সমান, ঠিক আছে। ওই প্রথমে যে কথাটা লিখছিলাম ওই কথাটা তাহলে প্রমাণিত হয়েছে। তাহলে আমরা এটা লিখতে পারি কি প্রুফ, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি কি প্রুফ। ওকে, তো এই সাথে আমাদের পঞ্চম অধ্যায় সবকিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। তোমরা এখন এইগুলা জাস্ট শুধুমাত্র বাসা বসে কমপ্লিট করো, আল্লাহ বর্ষা, এর থেকে বেশি এই অধ্যায় কিছু লাগবে না, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবা যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেলে আপডেট পেতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।